আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস নাম্বার 17। গত ক্লাসে আমরা ইঞ্জিনের উপরে কিছু আলোচনা করছি, 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য পড়ছি। আজকে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা অঙ্ক করব। আজকের ক্লাসে যদি সময় থাকে অঙ্ক করব। তো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা যে কোনো ইঞ্জিনকে এইভাবে প্রকাশ করতে পারি, দেখাচ্ছি। আমি একটা চিত্র আঁকি। গত ক্লাসে আমরা একটা ইঞ্জিনের চিত্র আঁকছি, ঠিক আছে? ওইটা একটা ওই চিত্র বোঝানোর জন্য, অঙ্ক করার জন্য আমরা আরেকটা চিত্র চিন্তা করব। ওইটা হচ্ছে এরকম দেখতে। এরকম একটা ডায়াগ্রাম আমি আঁকবো এখন। এটা হচ্ছে একটা ইঞ্জিন, এই যে এটা হচ্ছে ইঞ্জিন, হিট ইঞ্জিন যেটা বলি। হিট ইঞ্জিন কি করবে? ফুয়েল, এখানে এখানে ফুয়েল দিব, আমরা জ্বালানি দেব, ফুয়েল দেব। ফুয়েল থেকে তাপ নেবে, তাপের পরিমাণটা হচ্ছে Q1, আমরা কার্নোট সাইকেলে করে আসছি। আর ইঞ্জিনটা তাপ ত্যাগ করবে Q2, ঠিক আছে? ত্যাগ করবে কোথায়? সিঙ্কের মধ্যে। এটা হচ্ছে সিঙ্ক, মানে বাইরে ত্যাগ করবে। ইঞ্জিনের কালো ধোঁয়া যে দিতে বের হয়, এটা বাইরের পৃথিবী শোষণ করে নেয়। কালো ধোঁয়ার সাথে যে তাপটা বের হয়, এটা হচ্ছে সিঙ্ক। এটার নাম কি? সিঙ্ক। আর এখানে ফুয়েল দিব আমরা। ফুয়েল দিলে ফুয়েল থেকে তাপ তৈরি হবে, আগুন ধরবে। তাপটা এদিক দিয়ে ইঞ্জিন নিবে, নিয়ে কিছু পরিমাণ কাজ করবে ইঞ্জিনটা। ওই তাপের কিছু অংশ কি হবে? কাজে রূপান্তরিত হবে, ডব্লিউ। আর বাকি অংশগুলো কি হবে? বাকি অংশগুলো তাপে হিসাবে ছেড়ে দিবে। এটা হচ্ছে ইঞ্জিনের ডায়াগ্রাম। তো একটা ইঞ্জিন কি করবে? কিছু অংশ তাপ নেবে, ফুয়েল থেকে তাপ নেবে, তাপটা নিয়ে কিছু অংশ কাজ করবে, ডব্লিউ। আর বাকি অংশ কি করবে? তোমার ছেড়ে দিবে। মানে সমস্ত তাপটা, যে তাপটা সে নিতেছে, সেই তাপটা পুরোপুরি সে কাজে রূপান্তরিত করতে পারে না। কিছু অপচয় হয়, অপচয়টা এদিক দিয়ে বের হয়ে যাবে, আর বাকি অংশ কি হবে? কাজে রূপান্তরিত হবে। আচ্ছা, ফুয়েল যখন জ্বলবে, ফুয়েল যখন আমরা দিব, ফুয়েল যখন জ্বলবে, জ্বলার সময় একটা টেম্পারেচার তৈরি হবে। এই টেম্পারেচার হচ্ছে তোমার T1। এই টেম্পারেচারটা কি? T1। T1 না বলে আমরা যেটা কার্নোট সাইকেলে যেটা করে আসছি ওইটা দিয়ে করি। যেটা জ্বলবে একটা ম্যাক্সিমাম একটা টেম্পারেচার তৈরি হবে, এখানে একটা টেম্পারেচার থাকবে। এই টেম্পারেচার আমরা বলবো টি ম্যাক্সিমাম। এটাই তো বড় হবে, তাই না? কারণ ইঞ্জিনে যেখানে ফুয়েল জ্বলবে ওখানে তাপমাত্রা বেশি থাকবে, আর যেখানে তাপটা ছেড়ে দিবে তার নাম হচ্ছে টি মিনিমাম। মানে যেখানে ফুয়েলটা জ্বলবে সেখানকার টেম্পারেচার বেশি, আর যেখানে ছাড়বে সেখানকার টেম্পারেচার কম। এই জন্য ধরলাম টি ম্যাক্সিমাম, এটা ধরলাম কি? টি মিনিমাম। এখন এই টেম্পারেচারের সাহায্যে একটা দক্ষতা বের করা যায় ইঞ্জিনের। টেম্পারেচারের সাহায্যে যে দক্ষতা, তাকে বলা হয় কার্নোট দক্ষতা। আমি একটা সূত্র লিখি, দেখো। 1 নম্বর সূত্র, আমরা ইঞ্জিনের সূত্র শুরু করছি। দক্ষতা কার্নোট দক্ষতা ইজ ইকুয়াল টু হবে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম, টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ হবে টি ম্যাক্সিমাম। এটা যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রেই এটা হবে দক্ষতা ইজ ইকুয়াল টু টি ম্যাক্সিমাম বা টি মিনিমাম বা টি ম্যাক্সিমাম। এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল দক্ষতা। কার্নোট দক্ষতাটা বলা হয় থিওরিটিক্যাল দক্ষতা। আচ্ছা, আমরা 2 নম্বরে আরেকটা দক্ষতা বের করতে পারি, অন্যভাবে দক্ষতা বের করতে পারি। এটা হচ্ছে থার্মাল দক্ষতা। এই যে দেখো, টিএইচ দেখলাম, এটা টিএইচ ইজ ইকুয়াল টু, এটা হবে তোমার Q1 মাইনাস Q2 ভাগ Q1। এটা আমরা কার্নোট সাইকেলের সূত্রের মধ্যে এই থার্মাল দক্ষতা আলোচনা করে আসছি, কিন্তু আলাদা আলাদা নাম দেয় নাই। এটা হচ্ছে কার্নোট দক্ষতা, এটা হচ্ছে তাপীয় দক্ষতা, ঠিক আছে? তাহলে আমাদের মূলত আজকে কিন্তু কার্নোট দক্ষতা নিয়ে আলোচনা না, আমরা তাপীয় দক্ষতা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই দক্ষতার সূত্রটাকে আরেকভাবে লেখা যায়। এটা আমি তাহলে একটু ব্রেকেট দিয়ে রেখে দিই, যে এটা আসলে আমাদের আজকের আলোচনার আর বিষয় না। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তাপীয় দক্ষতা বের করা। তাপীয় দক্ষতাটা বলা হয় অ্যাকচুয়াল দক্ষতা, আর এটা হচ্ছে থিওরিটিক্যাল দক্ষতা। উপরে যে কার্নোট দক্ষতা লিখছি এটা হচ্ছে থিওরিটিক্যাল দক্ষতা, আর অরিজিনাল দক্ষতা পাওয়া যাবে তাপীয় দক্ষতার মাধ্যমে, যেটা তাপের সাহায্যে বের করবো। এটা টেম্পারেচারের সাহায্যে, যেটা কার্নোট দক্ষতা বা থিওরিটিক্যাল দক্ষতা। আর তাপের সাহায্যে যেটা বের করবো, Q1 একটা গৃহীত তাপ,
কিউ টু বর্জিত তাপ, কিউ ওয়ান গৃহীত তাপ। তাপের সাহায্যে যদি বের করো তাহলে থার্মাল দক্ষতা, এটা টিএইচ, টিএইচ দিয়ে থার্মাল বোঝাইছি আমি। আচ্ছা, এই সূত্রটারে কিন্তু এইভাবে লেখা যায়, এই সূত্রটারে এবার এইভাবে লেখা যায়, ইটা টিএইচ ইজিক্যাল টু, ইটা টিএইচ ইজিক্যাল টু এই যে ডব্লিউ বা কিউ ওয়ান, এরকম লেখা যায় না? দেখো তো, ইটা টিএইচ ইজিক্যাল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু ইজিক্যাল টু ডব্লিউ, কিউ ওয়ান মাইনাস কিউ টু ইজিক্যাল টু ডব্লিউ। বুঝতে পারছি? তাই থার্মাল দক্ষতা, এটা হচ্ছে থার্মাল দক্ষতা। হ্যাঁ, থার্মাল দক্ষতার দুইটা সূত্র, একটা হচ্ছে এটা টিএইচ ইজিক্যাল টু কিউ ওয়ান বা কিউ টু বা কিউ ওয়ান, আর একটা হচ্ছে থার্মাল দক্ষতা হয়েছিল ডব্লিউ বা কিউ ওয়ান। আচ্ছা, এখন মনে করো একটা অঙ্কে এরকম ডাটা দেওয়া আছে, কিউ ওয়ান দেওয়া আছে, কিউ ওয়ান দেওয়া আছে 200 কিলোজুল, 200 কিলোজুল, আর কিউ টু দেওয়া আছে তোমার, কিউ টু দেওয়া আছে তোমার 150 কিলোজুল। ঠিক আছে, এই দুইটা ডাটার থেকে, এই দুটো ডাটার থেকে তুমি কি কাজ বের করতে পারবা? ইঞ্জিনের কাজ কত? কাজ ইজিক্যাল টু হবে, সুতরাং কাজ ইজিক্যাল টু হবে, কাজ ইজিক্যাল টু হবে কিউ ওয়ান মাইনাস কিউ টু, কিউ ওয়ান মাইনাস হয়েছে কিউ টু। তাহলে মানটা বসাই দিই, দেখি কিউ ওয়ানের মান কত, 200, একক কি কিলোজুল, মাইনাস কিউ টু, কিউ টুর মান হচ্ছে 150 কিলোজুল, 150 কিলোজুল। আমরা কিন্তু ইঞ্জিনের অঙ্কে সবসময় এরকম একক লিখবো, আমরা থার্মোডাইনামিক্সের শুরুতে থেকে কিন্তু একক লিখি, সবসময় একক লিখতে হবে। তাহলে এখানে দেখো তো অ্যান্সার কি আসে, অ্যান্সার আসে তোমার 50 কিলোজুল। কাজের একক তো কিলোজুলই হয়, তাই না? কাজের একক হচ্ছে কিলোজুল। আচ্ছা, এখন যদি ক্ষমতা কত, এই যে ইঞ্জিন আমরা করতেছি, ইঞ্জিনের ক্ষমতা কত? ক্ষমতা সূত্র হবে, সুতরাং ক্ষমতা পি ইজিক্যাল টু, ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি ইজিক্যাল টু ডব্লিউ বা টি। ধরি এই অঙ্কের মধ্যে টি দেওয়া ছিল তোমার 10 সেকেন্ড, টি দেওয়া ছিল কত, 10 সেকেন্ড। তাহলে ক্ষমতা হয়েছে ডব্লিউ বা টি, ডব্লিউর মান হয়েছে তোমার 50, আর সময়ের মান কত, 10, 50 হয়েছে কিলোজুল, আর সময় হয়েছে কত, সেকেন্ডে। তাহলে এখানে কত আসে, 5 কিলোজুল পার সেকেন্ড, কিলোজুল পার সেকেন্ড মানে হচ্ছে 5 কিলোওয়াট, 5 কিলোজুল পার সেকেন্ড মানে কিলোওয়াট। এটাই হচ্ছে ক্ষমতা, এটাই অ্যান্সার। এখন একটা ব্যাপার আছে, ইঞ্জিনের ক্ষমতাকে সাধারণত কিলোওয়াটে রাখে না, ইঞ্জিনের ক্ষমতাকে কিলোওয়াটে রাখে না, ইঞ্জিনের ক্ষমতাটা কিসে চেঞ্জ করে, এইচপিতে চেঞ্জ করে। তো এইচপিতে চেঞ্জ করার 3টা সূত্র আছে, আমি 3টা সূত্র লিখে দিই। হ্যাঁ, এই 3টা সূত্র লিখে নাও তোমরা, ক্ষমতাকে এইচপিতে। তাহলে এটা হবে, একটা সূত্র হচ্ছে 4500 কেজি মিটার পার মিনিট ইজিক্যাল টু 1 এইচপি, অথবা 75 কেজি মিটার পার সেকেন্ড, 75 কেজি মিটার পার সেকেন্ড সমান সমান 1 এইচপি, অথবা 746 ওয়াট সমান সমান 1 এইচপি, অথবা 0.746 কিলোওয়াট, 0.746 কিলোওয়াট সমান সমান হয়েছে 1 এইচপি। বুঝতে পারছি? এই 4টে সূত্র তোমার মুখস্থ রাখতে হবে। এখন দেখো আমাদের এখানে যে অ্যান্সার বের হয়েছে, অ্যান্সারটা হচ্ছে কিলোওয়াটে, এটা এইচপিতে নিতে পারবো না, যেটা দিয়ে নিচের সূত্র দিয়ে 0.746 কিলোওয়াট সমান 1 এইচপি, 0.746 কিলোওয়াট সমান 1 এইচপি। তো ঐকিক নেমে করবা, ঐকিক নেমে কীভাবে করে, 0.746 কিলোওয়াট সমান 1 এইচপি, 1 কিলোওয়াট সমান কত এইচপি, 5 কিলোওয়াট সমান কত এইচপি করতে পারবো না, এভাবে চেঞ্জ করতে পারবা। কিন্তু আমি আসলে এইটা পড়াইতে চাই না, এই যে এটা পি ইজিক্যাল টু ডব্লিউ বা টি, এইটা এরকম করতেছি না, আমি একটা অন্য উদ্দেশ্যে এটা বোঝাইছি তোমাদের, এরকম হইতে পারে। কিন্তু আমাদের যে অঙ্কে ডাটা দেওয়া থাকে, ডাটাটা কিন্তু এইরকম দেওয়া থাকে, আমি দেখাচ্ছি তোমাদের, ডাটাটা দেওয়া থাকে তোমার ঠিক এরকম। এখানে কিলোজুল আছে না, কিলোজুলে দেওয়া থাকে না, থাকে কিলোজুল পার সেকেন্ডে। এখানে এটা কিলোজুলে থাকে না, কিলোজুল পার সেকেন্ডে থাকে, অথবা কিলোজুল পার মিনিটে থাকে, অথবা কিলোজুল পার আওয়ারে থাকে। ঠিক আছে, তার মানে কিউ ওয়ান ইজিক্যাল টু 200 কিলোজুল থাকে না, 200 কিলোজুল পার সেকেন্ড থাকে আমাদের অঙ্কগুলোতে, আর কিউ টু ইজিক্যাল টু 150 কিলোজুল থাকে না, কিলোজুল পার সেকেন্ড থাকে। তাহলে এখন যদি তোমাকে আমি ডব্লিউ বাই করতে বলি, ডব্লিউ ইজিক্যাল টু কত হবে দেখো তো, ডব্লিউ ইজিক্যাল টু হবে কিউ ওয়ান মাইনাস হয়েছে কিউ টু। তাহলে কিউ ওয়ানের মান কত, 200, একক কি বলো দেখি,
একক হচ্ছে কিলোজুল পার সেকেন্ড, মাইনাস কিউটুর মান কত 150, একক কি কিলোজুল পার সেকেন্ড। আচ্ছা, এখানে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে 50, না কাটাকাটি না, বিয়োগ করি, বিয়োগ করলে অ্যান্সার আসবে 50 কিলোজুল পার সেকেন্ড। এই কিলোজুল পার সেকেন্ড আমরা বলতে পারি কিলোওয়াট, তাহলে 50 কিলোওয়াট। কি ব্যাপার, কিলোওয়াট আসলো কেন? ডব্লিউ এর একক তো কিলোজুল হওয়ার কথা, কিলোওয়াট আসছে আসলে। তাহলে আমি ক্লিয়ার করি, যদি অঙ্কে Q1 এবং Q2 মানটা পার সেকেন্ডে পার মিনিটে দেওয়া থাকে, তাহলে এটা আর ডব্লিউ না, এটা তখন হয়ে যাবে কি, এটা ডব্লিউ থাকবে না, এটা হয়ে যাবে পি, এটা হয়ে যাবে পাওয়ার। দেখো অটোমেটিক পাওয়ার চলে আসছে, কিলোওয়াট এককে চলে আসছে, তার মানে এটা ডব্লিউ না, তো এটা পি। ভালো করে মনে রাখো, যদি অঙ্কে Q1 এবং Q2 মানটা কিলোজুল পার সেকেন্ডে দেওয়া থাকে, Q2 মান কিলোজুল পার সেকেন্ডে দেওয়া থাকে, তাহলে ডব্লিউ কে আমরা পি বলবো, ডব্লিউ কে আমরা কি বলবো, পাওয়ার বলবো। তাহলে এই ডব্লিউটা কখন পাওয়ার হবে, ডব্লিউটা পাওয়ার হবে কখন, এই ডব্লিউটা কখন পাওয়ার হবে, যদি এইগুলা কিলোজুল পার সেকেন্ডে সময়ের এককে দেওয়া থাকে, তাহলে ডব্লিউটাকে আমরা পাওয়ার বলবো। ঠিক আছে, ওকে। ডব্লিউটাকে কখন পাওয়ার বলবো এইটা কিন্তু তোমার বুঝতে হবে, আমি বুঝাইছি, তুমি না বুঝলে কিছু করার নেই। এখন আসো এই সূত্রে দেখো, এই যেখানে থার্মাল ইফিসিয়েন্সির একটা সূত্র বের করছি আমরা, এই সূত্রের মধ্যে আসো দেখো, ইটা টিএইচ ইজ ইকাল টু, ইটা টিএইচ ইজ ইকাল টু, এই ডব্লিউ পরিবর্তে আমি পি লিখে ফেললাম, ডাইরেক্ট পি বা Q1 লেখা যাবে কিনা বলো, ডব্লিউ তো মাঝে মাঝে পি হয়ে যায় অটোমেটিক, তাই না? তাহলে আমরা এই সূত্রটাকে, এই যে ইটা টিএইচ বা থার্মাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল ডব্লিউ বা Q1 না লিখে আমরা পি বা Q1 লিখতে পারি, লিখতে পারি, তাই বলো। থার্মাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু, থার্মাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু পি বা Q1 লেখা যায় কিনা তাই বলো, যায়। আচ্ছা, স্বীকার করছো তো, তাই না? আমি ইলেকট্রন মুছা দিই, হ্যাঁ ইলেকট্রন মুছা দিই। আচ্ছা, এখন আসো, আমরা এইটা কোথা থেকে আসছে তুমি নিজেই এখন ক্লিয়ার বুঝতেছো। এখন আমি নিচেরটারে চেঞ্জ করবো, এই যে নিচেরটারে Q1টারে চেঞ্জ করবো। দেখো এখানে যে আমরা ফুয়েল দিতেছি, ফুয়েলের কিন্তু দুইটা জিনিস থাকে, ফুয়েল কি পরিমাণ ফুয়েল দিব, ফুয়েল আমি কি পরিমাণ দিব, আর ফুয়েলের মান কিরকম হবে, ফুয়েলের মান কি ভালো ফুয়েল দিব না খারাপ ফুয়েল দিব। আচ্ছা, ফুয়েলের পরিমাণটা বলা হয় WF, ফুয়েলের পরিমাণটা কি আমরা কি দ্বারা প্রকাশ করব, জ্বালানির পরিমাণ, জ্বালানির পরিমাণ, জ্বালানির পরিমাণটা আমরা বলবো WF, WF। এটার একক হবে তোমার, এটার একক হবে, একক হবে জ্বালানির পরিমাণ, এটা লেখা হবে তোমার মনে করো কিলোজুল, কিলোজুল পার মিনিট অথবা কিলোজুল পার সেকেন্ড, অথবা কি কিলোজুল পার মিনিট। ডব্লিউএফ জ্বালানির পরিমাণ, সরি 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 আমি একটা ভুল করে ফেলছি, জ্বালানির পরিমাণ কিলোজুল হবে কেন, জ্বালানির পরিমাণটারে আমরা কি জ্বালানি দেব, কয়লা দেব না দিব, তেল দিব। যদি কয়লা দেই, এখানে যে জ্বালানি কয়লা দেই ইঞ্জিনের, মনে করো এটা হয়েছে জ্বালানি, রেলের ইঞ্জিন কয়লা দিয়ে চলবে, তাহলে জ্বালানির পরিমাণ হবে কেজি, কেজি পার সেকেন্ড, অথবা কেজি পার মিনিট, অথবা কেজি পার কি আওয়ার, অথবা এরকম আসতে পারে, অথবা অথবা লিটার পার মিনিট, অথবা লিটার পার সেকেন্ড, মানে এই কেজিতে না রেখে আমি লিটার নিলাম, অথবা এরকম হতে পারে মিটার কিউব পার সেকেন্ড। মানে জ্বালানিটা আমরা যে জ্বালানি ব্যবহার করব ওই জ্বালানির উপর নির্ভর করে, জ্বালানিটা কি শক্ত জ্বালানি, কঠিন জ্বালানি, তাহলে কেজিতে হিসাব করব। জ্বালানিটা যদি কয়লা হয় তাহলে কেজিতে হিসাব করব, জ্বালানিটা যদি তোমার পেট্রোল হয় বা ডিজেল হয় তাহলে লিটারে হিসাব করব, লিটার পার মিনিট অথবা মিটার কিউব পার মিনিট, তাই না?
বুঝতে পারছি যে জ্বালানির পরিমাণটা আসলে নির্ভর করে, জ্বালানির এককটা কি হবে, জ্বালানির পরিমাণের এককটা এটা আমাদের জ্বালানির উপর নির্ভর করে। জ্বালানি যদি তরল হয় তাহলে আমরা বলবো লিটার পার মিনিট, আর যদি কঠিন হয় তাহলে হবে কেজি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জ্বালানির পরিমাণ। আমরা কেজি দিয়েই বুঝি, হ্যাঁ কেজি পার সেকেন্ড দিয়েই বুঝি। আমরা একটা বুঝলেই বাকিগুলো, যেমন কেজি থেকে লিটারে নেওয়া যাবে, কেজি থেকে মিটার কিউবে নেওয়া যাবে। এটা হচ্ছে হাইড্রোলিক্সে তোমরা পড়ছো যে ভরকে কিভাবে আয়তনে কনভার্ট করতে হয়, এটা তোমরা শিখছো। আপেক্ষিক গুরুত্ব টুরুত্ব দেওয়া থাকবে, আমরা অঙ্কের মধ্যে যদি আসে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা তাহলে বোঝার জন্য ধরে নিলাম জ্বালানির পরিমাণের যে ডব্লিউএফ, এটার এককটা কি হবে, কেজি পার সেকেন্ড। আচ্ছা, এখন যে জ্বালানি তুমি ব্যবহার করতেছ, ধরো প্রতি সেকেন্ডে আমি 100 কেজি জ্বালানি দিতেছি ইঞ্জিনের ভিতরে, এই ইঞ্জিনের ভিতরে প্রতি সেকেন্ডে 100 কেজি জ্বালানি দিতেছি। 100 কেজি জ্বালানি যদি তুমি দিলা, জ্বালানির উপর নির্ভর করে জ্বালানির তাপটা কীরকম হবে। ধরো 100 কেজি কয়লা, আমি যে খনি থেকে যে কয়লা তৈরি করে, 100 কেজি কয়লা তুমি কিন্তু অনেক তাপ পাওয়া যাবে। 100 কেজি কয়লা থেকে কিন্তু অনেক তাপ পাওয়া যাবে, কিন্তু 100 কেজি গাছের পাতা থেকে কিন্তু এত তাপ পাওয়া যাবে না। তুমি 100 কেজি কয়লা আগুন ধরায় দাও, দেখবো অনেকক্ষণ জ্বলবে, কিন্তু 100 কেজি গাছের পাতা, মানে গাছের পাতা, শুকনা পাতা তুমি আগুন ধরায় দিলে মুহূর্তের মধ্যে পুড়ে শেষ হয়ে যাবে, তাপ কম তৈরি হবে। তার মানে আমি বলতে পারি যে কয়লার তাপ বেশি আর গাছের পাতার, শুকনা পাতার তাপ কম। তাহলে তাপের যে একটা মান আছে, মানে বিজ্ঞানীরা এরকম একটা তাপীয় মান বের করছে যে কয়লার মান কত, গাছের পাতার মান কত, পেট্রোলের কত, ডিজেল কত, প্রত্যেকটা জ্বালানিরই তাপীয় মান আছে। মানে ওই তাপীয় মান যদি বেশি হয় তাহলে ভালো জ্বালানি, তাপীয় মান যদি কম হয় তাহলে ওটা হচ্ছে খারাপ জ্বালানি। তাহলে আরেকটা জিনিস আমাদের লাগবে, এটা হচ্ছে জ্বালানির তাপীয় মান। জ্বালানির তাপীয় মান, জ্বালানির তাপীয় মানটা বলা হয় কিউ এফ। জ্বালানির তাপীয় মান কি, কিউ এফ। ফুয়েলের তাপ, এই যে এফ মানে ফুয়েল, ফুয়েলের কিউ, ফুয়েলের তাপ। জ্বালানির তাপীয় মান হচ্ছে, এটার একক হবে তোমার এরকম, একক হবে কিলোজুল পার কেজি। মানে 1 কেজি জ্বালানিতে কত কিলোজুল তাপ পাওয়া যাবে। ধরো একটা কিউএফ আছে এরকম, আচ্ছা আমি একটাই করি, ধরো ডব্লিউএফ পাইলাম আমরা, ধরো 100 কেজি পার সেকেন্ডে, তাই না। আর ওই যে জ্বালানি আমি দিলাম, জ্বালানির তাপীয় মান হচ্ছে তোমার 5 কিলোজুল পার কেজি। মানে প্রতি কেজিতে 5 কিলোজুল তাপ তৈরি করে। 1 কেজি জ্বালানি দিলে 5 কিলোজুল তাপ তৈরি করবে। আচ্ছা, এই দুইটা ডাটা, এই যে জ্বালানির মধ্যে দুইটা জিনিস না, এই দুইটা জিনিসকে যদি আমি করি তাহলে এখান থেকে কত তাপ বেরোতেছে বের করা যাবে। আমি এই দুইটা জিনিসটা যদি সূত্র ফেলি তাহলে এখান থেকে কত তাপ বেরোচ্ছে। তুমি এখানে জ্বালানি দিলা, দিলা কত কেজি, 100 কেজি। এখানে আমি 100 কেজি জ্বালানি দিলাম প্রতি সেকেন্ডে, এবং যে জ্বালানি দিলাম তার তাপ তৈরি করবে 5 কিলোজুল। তাহলে এখান থেকে কত তাপ বেরোবে। এখানে যে জ্বালানি দিলাম, জ্বালানির পরিমাণ কত, 100 কেজি, প্রতি সেকেন্ডে আমি 100 কেজি দিব, আর যে জ্বালানি দিলাম তার তাপীয় মান হচ্ছে তোমার 5। তাহলে এখান থেকে কতটুকু কিউ বেরোবে এটা বের করা যাবে। কিউ ইজিক্যাল টু হবে তোমার Q1 ইজিক্যাল টু, এই যে Q1 ইজিক্যাল টু হবে, এটা একটা সূত্র, WF QF, Q1 ইজিক্যাল টু WF QF। ওকে, ঠিক আছে। তাহলে এখানে WF হয়েছে, WF এর মান কত, 100, WF এর মান কত 100, একক হয়েছে কি, কিলোজুল পার সেকেন্ড, কিলোজুল পার সেকেন্ড। আর কিউএফ এর মান কত, কিউএফ এর মান হচ্ছে তোমার 5 কিলোজুল পার কেজি, 5 কিলোজুল পার কেজি। এই দেখো Q1 ইজিক্যাল টু WF আর QF, আর এখানে তাহলে 100 কিলোজুল পার সেকেন্ড ইজিক্যাল টু 5 কিলোজুল পার কেজি। আচ্ছা, প্রথমে আমি একক কাটাকাটি দিই, দেখো এই কিলোজুল, আচ্ছা WF এর মান ভুল করছি তো আমি, আচ্ছা দাঁড়াও, এত ভুল করলে তো হবে না, এখানে কিলোজুল হবে কেন, কেজি পার সেকেন্ড, এইটা হচ্ছে তোমার কেজি পার সেকেন্ড। আচ্ছা, আমি যদি কাটাকাটি দিই, এই কেজি এবং এই কেজি কাটাকাটি যাবে, এই কেজি এবং এই কেজি কাটাকাটি যাবে, তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে 5 ইন্টু 100, তাহলে 500 একক হবে তোমার কিলোজুল পার সেকেন্ড, কিলোজুল
পার সেকেন্ড। তাহলে কত তাপ বেরোবে এখানে? এখানে Q1 ইজিক্যাল হবে 500 কিলোজুল পার সেকেন্ড তাপ বেরোবে, প্রতি সেকেন্ডে 500 কিলোজুল তাপ বেরোবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো মেইন আলোচনায়। এই সূত্রটা আমরা কোথা থেকে পেয়েছিলাম মনে আছে তো? এই সূত্রটা কোথা থেকে পেয়েছিলাম? এইটা দেখো, এই আলোচনায় এখন আসতেছি আমি। এই সূত্রের মধ্যে ইটা টিএইচ ইজিক্যাল টু যদি আমি বসাই, তাহলে উপরে পি, উপরে কিন্তু ডব্লিউ ছিল, আর Q1 এর মধ্যে বললে আমি এরকম লিখতে পারি WF QF লিখতে পারি। এইটা একটা সূত্র, থার্মাল এফিসিয়েন্সি ইজিক্যাল টু পি ভাগ WF QF। কারণ Q1 এর বদলে আমি এটা লিখতে পারি না, একটু আগে তো দেখলাম Q1 এর বদলে WF QF লিখতে পারি। ঠিক আছে? ওকে, এখন আসো, এই যে পিটা দুই ধরনের। পিকে দুই ভাগ করা যায়। পাওয়ার দুই রকমের, দুই রকমের। একটা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার, এক নম্বর ইন্ডিকেটেড পাওয়ার। আমি বোঝাবো ইন্ডিকেটেড পাওয়ার কোথায় হয়। আপাতত লেখা নাও, ইন্ডিকেটেড পাওয়ার, এটার সংক্ষেপে বলা হয় আইপি। সংক্ষেপে বলা হয় কি? আইপি। আর দুই নম্বর হয়েছে ব্রেক পাওয়ার। এটার সংক্ষেপ হয়েছে তোমার বিপি। পাওয়ার দুই রকমের, একটা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার আর একটা হচ্ছে ব্রেক পাওয়ার, তাই না? তাহলে এখানে দুই রকম পাওয়ারই বসানো যায়, দুই রকমই পাওয়ারই বসানো যায়। ইন্ডিকেটেড পাওয়ারও বসানো যায়, ব্রেক পাওয়ারও বসানো যায়। তুমি কোনটা বসাইবে? তুমি যখন যেটা লাগবে এটা বসাইবে। তাহলে আমি দুইটাতে বসাই। হ্যাঁ, আমি যদি এটা বসাই তাহলে থার্মাল এফিসিয়েন্সি হবে ইন্ডিকেটেড পাওয়ার যদি বসাই, আমি যদি ইন্ডিকেটেড পাওয়ার বসাই তাহলে এখানে যে থার্মাল এফিসিয়েন্সি হবে এটা হবে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি। তাহলে তখন লিখবো আমরা ইটা আই টিএইচ ইজিক্যাল টু আইপি ভাগ WF QF। তাহলে আর দুই নম্বরে লেখা যায় কি? ইটা BTH মানে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি ইজিক্যাল টু হবে তোমার, এই পি এর বদলে আমি ভিপি বসাই দিব, ভিপি ভাগ WF QF। ঠিক আছে? ইন্টিগ্রেটেড থার্মাল এফিসিয়েন্সি আইপি ভাগ WF QF, আর ব্রেক থার্মাল এফিসিয়েন্সি ইজিক্যাল টু কত? বিপি ভাগ WF QF। ওকে, তাহলে আমরা যে সূত্রগুলো পাইলাম, তোমরা তো লেখা না দিলে আবার বোঝো না, মানে লেখা দিলে ভালো, না লেখা দিলে খারাপ। আমি লিখে দিই। হ্যাঁ, কী কী সূত্রগুলো আমি পাইলাম, আমি এই পর্যন্ত আলোচনা করার পরে কী কী সূত্র আমরা পাইলাম, সূত্রটা কিভাবে আসলো আমি সবই কিন্তু প্রমাণ করে দিচ্ছি তোমাদের। ইফিসিয়েন্সি বের করার জন্য সূত্র আমি লিখে দিই, সিরিয়ালি লিখে দিই। আচ্ছা, এক নম্বর সূত্র পাইছি, এটা কার্নট ইজিক্যাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ হচ্ছে কত? টি ম্যাক্সিমাম। আচ্ছা, দুই নম্বরে আসো তুমি, থার্মাল এফিসিয়েন্সি এটা টিএইচ ইজিক্যাল টু Q1 মাইনাস Q2 ভাগ Q1। এটার বদলে লেখা যায় কি? এটার বদলে লেখা যায় W ভাগ Q1 লেখা যায়, এটার বদলে এটাও লেখা যায় P ভাগ Q1, এটার বদলে এটাও লেখা যায় P ভাগ WF QF। একই কথা, কীভাবে আসছে তুমি এখন বুঝো। আর এই যে থার্মাল এফিসিয়েন্সি আবার দুই রকম পাবে। থার্মাল এফিসিয়েন্সি আবার কয় রকমের? থার্মাল এফিসিয়েন্সি আবার দুই রকমের, একটা হচ্ছে ইটা ITH আর একটা হচ্ছে ইটা VTH। ITH মানে হচ্ছে আইপি ভাগ WF
কিউএফ, আর এটা হচ্ছে ভিপি ভাগ ডব্লিউএফ কিউএফ, ভিপি ভাগ ডব্লিউএফ কিউএফ। এই যে এই পি এর বদলে আমি একবার আইপি বসাবো, পি এর বদলে একবার ভিপি বসাবো। এই যে এটা থার্মাল এফিসিয়েন্সি দুই রকম। পি এর মান যদি আমি আইপি বসাই তাহলে হবে আইটিএইচ, এটা আইটিএইচ, আর পি এর মান যদি ভিপি বসাই তাহলে এটা হবে এটা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ইঞ্জিনের সূত্রগুলো হয়ে গেল। এখন আরও দুইটা সূত্র আছে, দুইটা সূত্র আমরা দেখব এখন। আচ্ছা, আমরা দক্ষতা ব্যয় করার সূত্রগুলো দেখছি শুধু। এখন দক্ষতা ব্যয় করার আরেকটা সূত্র আছে, ওইটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা, ওইটা একটু পরে করাবো। আর একটা আছে আয়তনিক দক্ষতা, ওইটাও পরে করাবো, অঙ্কের মধ্যে যা করাবো। তো দুইটা দক্ষতা আমরা বাদ রাখলাম, একটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা আর একটা হচ্ছে কি আয়তনিক দক্ষতা। এখন আমরা পাওয়ার নিয়ে আলোচনা করবো, ইঞ্জিনের শক্তি বা পাওয়ার। এই যে এখানে পি, এই যে পিটা দেখতেছো না, এই পিটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এগুলো মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, পাওয়ারে আমি একটা পাওয়ার লিখি, দেখো এই যে পাওয়ার মানে হচ্ছে পি লিখলাম, 10 কিলোওয়াট, এটা একটা পাওয়ার, তাই না? 10 কিলোওয়াট। আবার পাওয়ার লিখতে পারি আমি এরকম, মনে করো 6 এইচপি, 6 এইচপি এরকম লেখা যায় না? পাওয়ার ইজিক্যাল 10 কিলোওয়াট হইতে পারে, এইচপিতে হইতে পারে। কিন্তু আমরা এই পিটারে পি না লেখে এরকম লিখবো, আমরা পি না লেখা আমরা লিখবো কীরকম, আইপি, অথবা কি লিখবো, শুধু পি লিখবো না, আইপি লিখবো অথবা ভিপি লিখবো, আইপি অথবা ভিপি। তাহলে আমি লিখি, ধরো আইপি দেওয়া আছে তোমার 6 এইচপি, আর ভিপি দেওয়া আছে তোমার মনে করো 4 এইচপি। লেখা যায় না এরকম, আইপি ইজ ইকাল টু 6 এইচপি আর ভিপি ইজ ইকাল টু 4 এইচপি। এই যে এখানে যেটা লিখলাম এটারই ঠিক অন্যভাবে লেখা যায়, আইপি ইজ ইকাল টু 6 এইচপি না লেখা, এইভাবে না লেখা এইভাবে লেখা যায়, আই এইচপি ইজ ইকাল টু 6। আবার এটার এরকম লেখা যায়, এটার লেখা যায় এরকম, বি এইচপি বিএইচপি ইজ ইকাল টু 4। এইরকম লিখতে পারো তুমি, এইরকম লিখতে পারো। আমি যদি এককটা, সাধারণত নিয়ম হয়েছে পাওয়ার ইজ ইকাল টু মান তারপরে একক, পাওয়ার ইজ ইকাল টু মান, পাওয়ারের মান তারপরে একক, পাওয়ার ইজ ইকাল টু পাওয়ারের মান তারপরে একক। কিন্তু এখানে কি লিখছি, এককটা একক লিখছি, আই এইচপি হর্স পাওয়ার ইজ ইকাল টু 6। এখানে কিন্তু আবার হর্স পাওয়ার লেখা যাবে না। এখানে যদি আমার তুমি হর্স পাওয়ার লিখে দাও তাহলে কিন্তু ভুল হবে, এটা লেখা যাবে না। কিন্তু যদি আগে পাওয়ারটা লিখে ফেলো তুমি, এই যে আগে পাওয়ারটা কি লিখছো এইচপি, তাহলে এখানে আবার এইচপি লিখবা কেন? এখানে আগে এইচপি লিখে ফেলছো নাকি আবার এখানে আবার এইচপি লিখবা? লেখা যাবে না। তার নিয়মটা ভালো করে খেয়াল করো, যদি তুমি আইএসপি লেখো শুধু পরে মানটা লিখতে হবে। যদি তুমি আইএসপি লেখো, ধরো আমি লিখলাম আইএসপি, তাহলে শুধু পরে মানটা লিখবো 6। কিন্তু যদি আমি আইপি লিখি পরে মানটা লিখবো 6 এইচপি। সাধারণত আমরা এইটাই অভ্যস্ত যে মানের সাথে একক লিখি, তাই না? মানের সাথে একক লিখি। এখন অনেকে যারা এরকম লিখে ফেলছো, লেখা অভ্যাস হয়ে গেছে আইএসপি মানে 6 এইরকম লেখো, কিন্তু এইটা কি তুমি লিখতে পারবা? দেখো তো এটা লেখা ঠিক আছে নাকি? আইএইচপি সমান সমান 6 কিলোওয়াট, এটা কেমন হয়ে গেল? এখানে বলতেছো তুমি এইচপি আবার শেষে লেখলা কিলোওয়াট, এটা কিন্তু হয় না। তাহলে কি করবা, এখানে কিন্তু লিখে দিবা, কেটে দিবা কিলোওয়াট, কিলোওয়াট লিখলে ওটা এইচপি লিখলে কেন? এটা তো কিলোওয়াট। মূলত যেভাবে লিখবা আমি বলি, হ্যাঁ, এত ঝামেলার দরকার নেই। সবসময় আমরা আইএসপি বিএসপি এগুলো লিখবো না, কোনো সময় লিখবো না। আমরা শুধু লিখবো কি আইপি, কোনো সময় আমরা আইএসপি বিএসপি লিখবো না, আমরা লিখবো কি শুধু আইপি অথবা শুধু ভিপি। এর এইচপিটা আমরা আইপি লেখা এইখানে শেষে লিখবো এইচপি, ভিপি লিখলাম 4 লিখলাম, শেষে লিখবো আমরা এইচপি। এখন এককটা এইচপিতেও হইতে পারে কিলোওয়াটও হইতে পারে। যদি এরকম হয় আইপি লিখবো যেরকম আইপি ইজিক্যাল টু মনে করো 8 কিলোওয়াট, মানে এককটা আমি শেষে লিখবো, তার মানে এটা ফ্রেশ রাখবো, এককটা লিখবো আমি শেষে। এখন আসে আইপি এবং ভিপি কাকে বলা হয়, আইপি এবং ভিপি কাকে বলা হয়। আমরা এরকম পিছন সিলিন্ডারের ইঞ্জিন, এটা একটা ইঞ্জিন, এটা হচ্ছে ফ্লাই হুইল। ফ্লাই হুইলের মধ্যে তোমার
থাকে ফ্লাইহুইলের ঘূর্ণন সংখ্যা থাকে, ফ্লাইহুইলের কি থাকে ঘূর্ণন সংখ্যা, n ইজিক্যাল টু ফ্লাইহুইলের ঘূর্ণন সংখ্যা, ঘূর্ণন সংখ্যা। এই ফ্লাইহুইলের কি কি জিনিস থাকে আমি এটা লিখে আছে, দুই ভাগে ভাগ করে ফেলি। হ্যাঁ, দুই ভাগ ভাগ করে ফেললাম, একটা হচ্ছে ফ্লাইহুইল আর একটা হচ্ছে পিস্টন সিলিন্ডার। এই ফ্লাইহুইলে যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো হয়েছে ঘূর্ণন সংখ্যা থাকে, ফ্লাইহুইলে একটা ঘূর্ণন হবে তাই না, ঘূর্ণন সংখ্যা, ফ্লাইহুইলের ঘূর্ণন সংখ্যা আমরা বলবো n। আর একটা টর্ক থাকে, টর্ক থাকে, এটা হচ্ছে টি। এই যে এখানে যে একটা মোমেন্ট হবে, এই যে এখানে, এই দেখো এখানে 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 দৈর্ঘ্য আছে না একটা ক্র্যাঙ্কশ্যাফট, এখানে একটা টর্ক হবে, বল ইন্টু দূরত্ব, এখানে একটা বল কাজ করবে, বল ইন্টু দূরত্ব, একটা টর্ক হবে তাই না। আচ্ছা, টর্ক, এই দুইটা ডাটা দিয়ে যে মান বেরোবে তাকে বলা হয় ভিপি। ফ্লাইহুইলের জিনিসপত্র দিয়ে যেটা বেরোবে এটা ভিপি। আর সিলিন্ডারের ভিতরে কি আছে, এই সিলিন্ডারের ভিতরে আছে তোমার, সিলিন্ডারের একটা ব্যাস আছে, ব্যাস থেকে একটা ক্ষেত্রফল পাওয়া যাবে, সিলিন্ডারের একটা দৈর্ঘ্য আছে এল, স্ট্রোক লেংথ আছে, স্ট্রোক লেংথ আছে না, সিলিন্ডারের একটা লেংথ আছে, আর সিলিন্ডারের একটা তোমার আছে, ওই প্রেশার আছে, সিলিন্ডারের ভিতরে কিন্তু একটা প্রেশার আছে, মানে একটা প্রেশার দিবে, পি আছে। আচ্ছা, এই দুইটা দিয়ে একটা এ পাওয়া যাবে, এই যে পাইলাম। আচ্ছা, আর সিলিন্ডারের ভিতরে আগুন ধরার সংখ্যা আছে, আগুন ধরার সংখ্যা, এটা কিন্তু ঘূর্ণন না। অনেকে কিন্তু ভুল বোঝে কি যে এখানে ঘূর্ণন আর এখানকার ঘূর্ণন একই, তা না। এখানে যদি ঘূর্ণন হয় এটা হবে আগুন ধরা, ফায়ার, এটা হচ্ছে কি ফায়ার সংখ্যা, ফায়ার সংখ্যা। এইগুলো দিয়ে যে তোমার বেরোবে ওইটার নাম হয়েছে, এই ডাটাগুলো দিয়ে যে এটা বেরোবে তাকে বলা হয় ভিপি, আইপি বা ইন্ডিকেটেড পাওয়ার। মানে সিলিন্ডারের ভিতরে একটা পাওয়ার তৈরি হবে কিন্তু পাওয়ারটা এখানে পুরোপুরি আসবে না, এখানে ব্রেক, এখানে যেটা পাওয়ার হবে তাকে বলা হয় ব্রেক পাওয়ার, আর যেখানে পাওয়ারটা তৈরি হবে তাকে বলা হয় ইন্ডিকেটেড পাওয়ার। তাহলে ইন্ডিকেটেড পাওয়ার কোনটা বের করবো, যে এল পি এন ই এ এগুলোতে যেটা বের করবো তাকে বলা হয় ইন্ডিকেটেড পাওয়ার, আর এন টি এগুলোতে বের করবো তাকে বলা হয় কি ব্রেক পাওয়ার। ঠিক আছে, তাহলে পাওয়ার দুই ধরনের, দুইটা সূত্র আমি লিখতেছি, দেখো দুইটা সূত্র আমি লিখতেছি। একটা হচ্ছে আইপি, আইপি ইজিক্যাল টু পি এল এ এন ই কে, পি এল এ এন ই কে, এটা কিন্তু ঘূর্ণন সংখ্যা না, এটা কিন্তু আগুন ধরার সংখ্যা, এক্সপ্লোশন সংখ্যা। এখানে এখানে পি মানে হচ্ছে মিন ইফেক্টিভ প্রেসার, মিন এম ই এন মিন ইফেক্টিভ, মিন ইফেক্টিভ প্রেসার। মিন ইফেক্টিভ প্রেসার। আচ্ছা, এটার বাংলা হয়েছে গড় কার্যকরী চাপ, গড় কার্যকরী চাপ, বাংলা লিখে দিলাম আর কি। এলটা হচ্ছে স্ট্রোক দৈর্ঘ্য, এল ইজিক্যালটা হচ্ছে স্ট্রোক লেংথ, স্ট্রোক স্ট্রোক লেংথ বা স্ট্রোক দৈর্ঘ্য। এ মানে হচ্ছে এরিয়া, পিস্টনের যে একটা এরিয়া আছে না, সিলিন্ডারের এরিয়া, গোলাকার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি। এন ই মানে হচ্ছে ফায়ার সংখ্যা, ফায়ার সংখ্যা। আর কে মানে হচ্ছে সিলিন্ডার সংখ্যা, সিলিন্ডার একটা হইতে পারে দুইটা হইতে পারে, কে মানে হচ্ছে সিলিন্ডার সংখ্যা, কে মানে সিলিন্ডার সংখ্যা, এইটাই। এখন তোমরা হয়তো মনে করতেছো যে পি এল এন এন ই লিখলাম কেন, এটা একটা প্রশ্ন। আবার নিচে আমরা 4500 দিলাম না কেন, ওইটার একটা প্রশ্ন। এগুলো পরে আলোচনা করবো। আমি 4500 কেন দিব আন্তাজি, 4500 লাগলে দিব, না লাগলে দিব না। অনেক ক্ষেত্রে 4500 লাগে, অনেক ক্ষেত্রে 60 লাগে, অনেক ক্ষেত্রে 746 লাগে, যখন যেটা লাগে আমি ওইটা দিব, অনেক সময় লাগেই না। এই যে আইপি ইজিক্যাল টু পি এল এন ই কে লিখছি না, এটা নিচে অনেক সময় কোনো 4500 লাগে না, 60ও লাগে না, 746 কিচ্ছুই লাগে না, এটা দিয়ে হয়। সুতরাং এটা মুখস্থ 45 আমরা দেব না, এইটা বুঝছো তো। আর একটা বিষয় হলো মেন ইফেক্টিভ প্রেসারটা কি, গড় কার্যকরী চাপ, এইটা কি। স্ট্রোক লেংথ আমরা বুঝি, এরিয়াটা বুঝবো, ফায়ার সংখ্যা আমরা বুঝে আসছি প্রথম ক্লাসে, কে ইজিক্যাল সিলিন্ডার সংখ্যা বুঝছি।
এই মিনি পিটি প্রেসার নিয়ে তোমার একটু ঝামেলা করবা তোমরা, অনেকে প্রশ্ন করবা, অনেকে তো প্রশ্ন করতে ভালোবাসো আর কি, প্রশ্ন করে আর কি, এইটাতে বুঝলাম না এইটা কি। ঠিক আছে, এই পিস্টন সিলিন্ডারটা যখন মুভ করবে, পিস্টন সিলিন্ডারটা যখন মুভ করবে, যেরকম মুভ করবে, এই পিস্টনের এখানে কিন্তু প্রেসার পড়বে, এই যেখানে একটা প্রেসার হবে। এই প্রেসারটা কিন্তু সবসময় একরকম হবে না, কখনো বেশি কখনো কম, তাই না? আবার এই সাইডে কম, আবার মাঝখানে বেশি, মানে পিস্টনের মধ্যে এই পিস্টনের এখানে কোনো সময় প্রেসারটা একই রকম হবে না, কখনো হবে 10, কখনো হবে 20, কখনো হবে 15। এই যে 10, 15, 20 এই কোনটা নিবা, এটা গড় করবা, গড় করলে যেটা হবে সেটা হচ্ছে চাপ। এটা মিন মানে গড়, ইফেক্টিভ মানে কার্যকর, প্রেসার মানে চাপ। মানে এটা তোমার বের করতে হবে না, এটা অঙ্কে দেওয়া থাকবে, এটা তোমার পক্ষে বের করা সম্ভব না, এটা মেশিন দেবে। ইঞ্জিন যখন চলমান হবে তখন এটা মেজারমেন্ট করার যন্ত্র আছে। তাহলে ভিতরে কত প্রেসার হবে এই প্রেসারটা অঙ্কে ডাইরেক্ট দেওয়া থাকবে। এই প্রেসারটা যেহেতু একই রকম না, বিভিন্ন সময় বিভিন্ন রকমের, এই জন্য আমরা গড় নিব, এই জন্য নাম হচ্ছে গড় কার্যকরী চাপ। বুঝতে পারছি? আর আরেকটা আছে আমাদের ভিপি। ভিপিটা হবে এরকম, ভিপিটা হবে তোমার, ভিপিটা হবে 2π/n/t, 2π/n/t। এই এনটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, পাই তো মানে পাই, এনটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, n = ঘূর্ণন সংখ্যা। ফ্লাই হুইলে ঘূর্ণন সংখ্যা, কিন্তু ঘূর্ণন তো ফ্লাই হুইল হবে নাকি ইঞ্জিন সিলিন্ডার ভিতরে ঘুরবে। টি হয়েছে টর্ক বা মোমেন্ট, টর্ক, টি হয়েছে টর্ক। এটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা যে পাওয়ারটা আমরা ফ্লাই হুইলে পাইলাম, এই দেখো এখানে এটা সিলিন্ডার, এটা পিস্টন, এইখানে হচ্ছে ফ্লাই হুইল, তাই না? এখানে ফ্লাই হুইল আছে। আমরা এখানে যে পাওয়ারটা তৈরি হবে এটা হচ্ছে আইপি, আইপি যেগুলো বললো 10 এইচপি। ঠিক আছে, কিন্তু এখানে ওই পাওয়ারটা আমরা পাবো না, এখানে বিপিটা পাবো আমরা, সবসময় কম হবে, বিপি হবে তোমার 8 এইচপি। এখানে যে পাওয়ারটা ইঞ্জিন সিলিন্ডারে তৈরি হবে ঠিক ওই পাওয়ারটা আমরা ফ্লাই হুইলে পাবো না, ফ্লাই হুইলে কম পাবো। কেন কম পাবো? কারণ যে পাওয়ারটা এখানে তৈরি হচ্ছে বা যে পাওয়ারটা নির্দেশ করতেছে এখানে এই পাওয়ারটা হবে, এই পাওয়ারটা এখানে বিভিন্ন কারণে, যন্ত্রাংশের ঘর্ষণের কারণে নষ্ট হয়ে যাবে, ঘর্ষণের কারণে নষ্ট হবে। তাহলে কত নষ্ট হয়েছে দেখো তো, ঘর্ষণের কারণে নষ্ট হয়েছে কত, 2 এইচপি, আর 10 এইচপি ছিল 8 এইচপি পাওয়া গেছে। তাহলে ফ্রিকশন পাওয়ার কত, ফ্রিকশন পাওয়ার হচ্ছে তোমার 2 এইচপি। এইটা হচ্ছে ফ্রিকশন পাওয়ার। কোনো সময় অঙ্কে যদি ফ্রিকশন পাওয়ার বের করতে বলে, তাহলে এইটা জানা আছে, বিয়োগ দিলে ফ্রিকশন পাওয়া যাবে। তাহলে ফ্রিকশন পাওয়ার ইজ ইকুয়াল টু আইপি মাইনাস বিপি, ফ্রিকশন পাওয়ার ইজ ইকুয়াল টু আইপি মাইনাস বিপি। ওকে, আচ্ছা, আমরা দুইটা এফিসিয়েন্সির কথা বাদ রাখছিলাম, তাই না? দুইটা এফিসিয়েন্সির কথা বাদ রাখছিলাম, একটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি আর একটা হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এখন আসলে মেকানিক্যাল এফিসিয়েন্সি আমরা পড়াই। এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হবে তোমার বিপি ভাগ আইপি। ইফিসিয়েন্সি সবসময় একের চাইতে ছোটো হবে, তাহলে বিপি ছোটো আইপি বড়। একটু আগে দেখলাম না, আইপি 10 বিপি 8। কখনো ইফিসিয়েন্সি বের করার সময় কখনো বড় মাইনাস ছোট করবে না, ছোট মাইনাস বড় করবা। এটা হচ্ছে বিপি ভাগ আইপি। আরেকটা হচ্ছে আয়তনিক দক্ষতা, এটা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এইটা আসলে অঙ্কে যে বোঝাইতে হবে আমাকে, যে প্রতি সেকেন্ডে প্রতি সিলিন্ডারের ভিতরে প্রবেশকৃত বাতাসের আয়তন ভাগ স্ট্রোক ভলিউম। আমি লিখে দিই, হ্যাঁ, সিলিন্ডারে প্রবেশকৃত, সংক্ষেপে লিখি আর কি, অঙ্কে যে ডিটেলস আসবে, সিলিন্ডারে প্রবেশকৃত বাতাসের আয়তন, প্রবেশকৃত বাতাসের আয়তন, আয়তন ভাগ হচ্ছে স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম এটা তারপর একটু বোঝাইতেছি। দেখো, একটা পিস্টন সিলিন্ডার নিলাম আমি, এই যেরকম পিস্টন সিলিন্ডার নিলাম, এইখান থেকে বাতাস ঢুকবে, এই যে এখান থেকে বাতাস ঢুকবে, ফোর স্ট্রোক ইঞ্জিনে সাকশন স্ট্রোক বাতাস ঢুকবে। ঠিক আছে,
আচ্ছা, এটার একটা আয়তন আছে না, এটার আয়তন মনে করলাম আমি, এটার আয়তন মনে করলাম ভিএস, ভিএস ধরলাম আমি, হিসাব করে বের করলাম ভিএস ইজ ইকাল টু পাই ডি স্কোয়ার ভাগ 4, আমরা পড়ছি তো এটা, পাই ডি স্কোয়ার ভাগ 4 ইন্টু এল। এখান থেকে হিসাব করে একটা আয়তন বের করলাম 10 মিটার কিউব, এটা হিসাব করে করলাম 10 মিটার কিউব। কিন্তু এখানে এখানে কিন্তু বাতাস ঢুকবে, সাকশনিস্ট ঢুকে, এখান থেকে কি ঢুকবে, এয়ার ঢুকবে। দেখলাম এয়ার ঢুকছে, বাতাস প্রবেশের পরিমাণ, বাতাস প্রবেশের পরিমাণ, বাতাস প্রবেশের পরিমাণ ইজিক্যাল টু দেখলাম 8 মিটার কিউব। ভিতরে খালি জায়গা আছে 10 মিটার কিউব, বাতাস প্রবেশ করছে 8 মিটার কিউব। বাতাস কেন কম প্রবেশ করলো, বিভিন্ন কারণে প্রবেশ কম করতে পারে। তাহলে এই আয়তন দিয়ে, এখানে একটা আয়তন, এখানে একটা আয়তন, আয়তন দিয়ে যখন তুমি দক্ষতা বের করবো তাকে নাম হবে আয়তনিক দক্ষতা। তাপ দিয়ে যখন দক্ষতা বের করবো তখন তার নাম হচ্ছে থার্মাল দক্ষতা। তাহলে এখন এইটারে এই 8টাকে 10 দিয়ে ভাগ দাও, তাহলে দেখো দক্ষতা চলে আসছে। স্ট্রোক ভলিউম হচ্ছে 10 আর প্রবেশ করছে কত, 8। ঠিক আছে, এভাবে অঙ্কের ভিতরে আমরা একটা অঙ্ক আছে করার চেষ্টা করবো আর কি। অঙ্কটা একটু বড়, এত বড় অঙ্ক হয়তো দিবে না, কিন্তু আমি বোঝার জন্য একটু করবো আর কি, যদি সময় পাই আর কি ওইরকম ভাবে। তাহলে আমাদের সূত্রর আলোচনা মনে হয় আর নাই কিছু। সূত্র দেখো তো আরো কিছু সূত্র আছে কিনা, আর তো সূত্র নাই, আর সূত্র নাই। আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব আগামী ক্লাসে। আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।